আসসালামু আলাইকুম সবাইকে। তোমাদেরকে ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 6 মহাকর্ষ ও অভিকর্ষ এর লেকচার 5 এ স্বাগতম। তো আমরা মোটামুটি এই চ্যাপ্টারের প্রায় অলমোস্ট পুরাটাই কমপ্লিট করে ফেলছি। অল্প একটু টপিক বাদ আছে। তো আজকে আমরা যেই টপিকটা দিয়ে শুরু করব আজকে আমাদের ক্লাসটা সেটা হচ্ছে মুক্তিবেগ। তোমরা লাস্ট ক্লাস যারা মোটামুটি মনোযোগ দিয়ে করছো আজকের জন্য তাদের ক্লাসটা একদম পুরা পানি ভাত মনে হবে। তো গতকালের ক্লাসের কনসেপ্ট ইউজ করে আমরা আজকের টপিকগুলা পড়বো। তো যারা এখনো লাস্ট ক্লাসটা করো নাই, আমার সাজেশন থাকবে যে তোমরা লাস্ট ক্লাসটা করে তারপর এই ক্লাসটা দেখো। তো চলো কথা না বলে আমরা শুরু করে দেই। দেখি এখানে কি বলছে মুক্তিবেগ। মুক্তিবেগ মানে কি আমরা জানবো। তার আগে একটু ডেফিনিশনটা পড়ি। আম দেখো এখানে সর্বাপেক্ষা কম যে বেগে কোনো বস্তুকে নিক্ষেপ করলে তা পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্রের বাহিরে চলে যায়। মহাকর্ষীয় ক্ষেত্রের বাহিরে চলে যায়, তাকে মুক্তিবেগ বলে। এখানে ২ টা কথা। একটা হচ্ছে সর্বাপেক্ষা কম যে বেগে কোনো একটা বস্তুকে আমি নিক্ষেপ করব, এবং বস্তুটা কোথায় চলে যাবে? পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরে চলে যাবে। কোনো একটা বস্তুর মহাকর্ষীয় ক্ষেত্র মানে কি আমরা কিন্তু পড়ছিলাম, মহাকর্ষীয় ক্ষেত্র মানে কোনো একটা অবজেক্টকে যদি আমি এখানে রেখে দেই, এই অবজেক্টটা আমার পুরা এরিয়া জুড়ে একটা আকর্ষণ বল ও দেয়। একটা আকর্ষণ বল দিয়ে ও সবকিছুকে টেনে নেয়। তো আমরা পৃথিবী ড্র করে নিই চলো। ধরো এটা হচ্ছে আমাদের পৃথিবী। পৃথিবী থেকে একটা অবজেক্টকে আমি হচ্ছে আমার সেই অবজেক্টটা। এই অবজেক্টটাকে আমি একটা ভেলোসিটিতে থ্রো করব। এটার নাম দিলাম ভি অফ ই, মানে এস্কেপ ভেলোসিটি, যার বাংলা হচ্ছে মুক্তিবেগ। তো একটা বস্তুকে আমি পৃথিবীর পৃষ্ঠ থেকে ভি ভেলোসিটিতে নিক্ষেপ করব, অ্যান্ড এই কারণে কি হবে, এই বস্তুটা আমার পৃথিবীর যে মহাকর্ষীয় ক্ষেত্রটা আছে ওই ক্ষেত্রের বাহিরে চলে যাবে। মহাকর্ষীয় ক্ষেত্র মানে কোনো একটা অবজেক্টের মহাকর্ষীয় ক্ষেত্রের ভিতরে থাকা মানে এই যে ধরো পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্রের ভিতরে আমার অবজেক্টটা আছে, দ্যাট মিনস পৃথিবী এই অবজেক্টটাকে আকর্ষণ করতেছে। যখনই অবজেক্টটা আমার পৃথিবীর বাহিরে চলে যাবে তখন কিন্তু এই অবজেক্টটাকে পৃথিবী আর আকর্ষণ করবে না। এই যে আকর্ষণটা নাই হয়ে গেল এটাকে আমরা বলি মহাকর্ষীয় ক্ষেত্রের বাহিরে চলে যাওয়া। তো বেসিক্যালি মিনিমাম যে ভেলোসিটিতে এই অবজেক্টটাকে থ্রো করলে এটা একদম পৃথিবীর থেকে বাহিরে দূরে চলে যাবে, পৃথিবী আর ওকে আকর্ষণ করবে না, একদম ইনফিনিটিতে চলে যাবে। এই ভেলোসিটিটাকে আমরা বলতেছি মুক্তিবেগ। তো চলো আমরা এবার বের করব যে এই ভেলোসিটিটার মান কত। এক্স্যাক্টলি কত ভেলোসিটিতে একটা অবজেক্টকে থ্রো করলে অবজেক্টটা আর পৃথিবীতে কোনোদিনই ফিরে আসবে না। চলো আমরা ট্রাই করি। এটা হচ্ছে আমাদের পৃথিবী, আমরা ড্র করে নিলাম। এখানে আমার একটা অবজেক্ট আছে। অবজেক্টটাকে আমি থ্রো করব এই বরাবর, অবজেক্টটাকে থ্রো করতেছি, ওকে। অ্যান্ড আমি যে ভেলোসিটিতে থ্রো করতেছি সেটা হচ্ছে ভি অফ ই। অ্যান্ড অবজেক্টটাকে থ্রো করার পর অবজেক্টটা আমার পৃথিবীর একদম বাহিরে চলে গেছে, রাইট? তো একদম পৃথিবীর যে অভিকর্ষজ প্রভাব সেটার বাহিরে একদম ইনফিনিটিতে পৌঁছে গেছে। অবজেক্টটা আমার এখানে চলে আসছে। আমরা যদি একটু ডটেড লাইন দিয়ে দেখাই তাহলে আমার এখান থেকে একদম এখানে পৌঁছে গেছে, ওকে। এখন দেখো কোনো একটা অবজেক্টকে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে আমরা পাঠানোর ক্ষেত্রে আমরা লাস্ট ক্লাসে কিন্তু ২ টা বিন্দুর এনার্জি নিয়ে কাজ করতাম। আমরা এখনো সেম কাজটাই করব। তো চলো দেখি, এটা হচ্ছে আমার পৃথিবীর পৃষ্ঠ। পৃথিবীর পৃষ্ঠে এই বস্তুটার একটা এনার্জি আছে। এর নাম আমরা দিলাম ই অফ এ। বেসিক্যালি এটাকে আমরা এ বিন্দু ধরে নিতেছি। আর এই পয়েন্টটাকে আমরা বি বিন্দু ধরে নিতেছি, এন্ড এটার এনার্জি আমরা ধরলাম ই অফ বি। এতটুকু ক্লিয়ার? আই গেস এতটুকু নিয়ে কারো কোনো কনফিউশন থাকার কথা না, কজ আমরা লাস্ট ক্লাসে এই টাইপের টপিকগুলো আলোচনা করে আসছি। তো ওকে, আচ্ছা। এবার চলো আমরা কি করতাম, ২ টার কেসে আমরা এনার্জিটা ইকুয়াল ধরতাম। চলো আমরা সেম কাজটা আবার করি। ই এ সমান সমান ই বি, কনজারভেশন অফ এনার্জি, এতটুকু আমরা জানি। এবার
এনার্জি আমরা জানি দুই ধরনের, একটা হচ্ছে আমার ইপিএ প্লাস ইকেএ, এটা সমান সমান হবে আমার ইপিবি প্লাস ইকেবি। এতটুকু পর্যন্ত ক্লিয়ার। টোটাল এনার্জি মানে হচ্ছে পটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি। এতটুকু যদি আমরা বুঝে থাকি তাহলে দেখো ইপি এটা মানে কি, এ পয়েন্টে ওর যে পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি আছে সেটা আমরা কিন্তু সেটা অলরেডি জানি, ভ্যালুটা কি মাইনাস মাইনাস জি ক্যাপিটাল এম। ক্যাপিটাল এমটা হচ্ছে আমার পৃথিবীর ভর আর স্মল এমটা হচ্ছে আমার এই অবজেক্টটার ভর। ওকে, সো মাইনাস জি এম এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। আর মানে কি পৃথিবীর কেন্দ্র থেকে ওর ডিস্টেন্স যেটা সেটা, সো বেসিক্যালি সেটা হচ্ছে আমার এতটুকু পরিমাণ ডিস্টেন্স, ক্যাপিটাল আর দিলাম ডিভাইডেড বাই আর প্লাস। দেখো আমরা ভেলোসিটির মানটা জানতে চাচ্ছি, আমরা এই অবজেক্টটাকে বিই দিয়ে এ পয়েন্টটাকে নিক্ষেপ করতেছি, তো এ পয়েন্টে ওর কিন্তু একটা কাইনেটিক এনার্জি আছে, সেটা কি হাফ এম ভি স্কোয়ার, তো প্লাস হাফ এম ভি স্কোয়ার সমান সমান। এবার আসি ইপিবি আর ইকেবিতে, তো বি পয়েন্টের পটেনশিয়াল এনার্জি আর বি পয়েন্টের কাইনেটিক এনার্জি। দেখো বি পয়েন্টটাকে আমরা ডিফাইন করছি এটা বলে যে বি পয়েন্টটা হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্রের বাহিরে। এই পয়েন্টটা কোথায়? এই পয়েন্টটা আমার মহাকর্ষীয় ক্ষেত্রের বাহিরে। মহাকর্ষীয় ক্ষেত্রের বাহিরে যখন চলে যায় তখন কিন্তু তার কোনো আকর্ষণ বল থাকে না, তাহলে তার পটেনশিয়াল এনার্জিটা কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। এই পটেনশিয়াল এনার্জিটা কিন্তু আমার জিরো হয়ে যাবে। এখন আসি ইকেবি, বি পয়েন্টে যখন ও পৌঁছাবে ওর কি কোনো বেগ থাকবে কিনা? আমি ওকে ইচ্ছামতো যত খুশিতে নিক্ষেপ করতে পারি। ধরো আমি ওকে অনেক বেশি একটা ভেলোসিটিতে নিক্ষেপ করলাম, যার কারণে ও হচ্ছে এখানে গিয়ে ওর একটা ভেলোসিটি আছে। আমার মুক্তিবেগের যে কন্ডিশনটা সেটা ছিল কি, ওকে আমার মহাকর্ষীয় ক্ষেত্রের বাহিরে পাঠাইতে হবে। এখন আমি যাচ্ছে তাই বেগই দেই না কেন, ও তো মহাকর্ষীয় ক্ষেত্রের বাহিরে যাচ্ছে। তো মুক্তিবেগ আসলে কোনটা? মুক্তিবেগটা হইতেছে দেখো সর্বাপেক্ষা কম যে বেগে, তো মিনিমাম যেই ভেলোসিটিতে নিক্ষেপ করলে আমার ও মহাকর্ষীয় ক্ষেত্রের বাহিরে চলে যায় সেটাই হচ্ছে আমার মুক্তিবেগ। তাহলে এই ভেলোসিটিটা মিনিমাম যদি হয় তাহলে কি আমার এই পয়েন্টে ওর ভেলোসিটি জিরো হবে না? কজ এই পয়েন্টে গিয়েও যদি ওর একটা ভেলোসিটি থাকে তার মানে কি আমি চাইলে তো আরো কম ভেলোসিটিতে ওকে নিক্ষেপ করতে পারতাম। আমার তো দরকার নেই ওর এখানে কোনো ভেলোসিটির, আমার জাস্ট দরকার হচ্ছে ওকে এই পয়েন্টটায় পাঠায় দেওয়া। পাঠিয়ে দেওয়ার পরে ও থেমে যাক, থেমে গেলে আমার কোনো প্রবলেম নেই। সো আমার টার্গেট হচ্ছে জাস্ট ওকে এই পয়েন্টটায় পাঠানো। যেহেতু আমি মিনিমাম ভেলোসিটিতে ওকে পাঠানোর ট্রাই করতেছি, তাই এমন একটা ভেলোসিটিতে আমার ওকে পাঠানো উচিত, নিক্ষেপ করা উচিত, যার কারণে এখানে গেলে ওর আর কোনো ভেলোসিটি অবশিষ্ট থাকে না। কজ যদি আরো ভেলোসিটি থাকে দ্যাট মিন্স কি আমি তো চাইলে ভেলোসিটি আরো কমাইতে পারি, কমাইতে কমাইতে মিনিমামে নিয়ে আসছি যাতে এইখানে গেলে ওর আর কোনো ভেলোসিটি থাকবে না। বুঝতে পারছি? তাহলে এই পয়েন্টটাতে ওর ভেলোসিটি কত? পি অফ পি সমান সমান 0। এই পয়েন্টে ভেলোসিটি যদি 0 হয় তাহলে কাইনেটিক এনার্জি কত? কাইনেটিক এনার্জিও কিন্তু 0। এবার দেখো পরের লাইনে চলে যাই আমরা। এখান থেকে আমরা লিখতে পারি হাফ এম ভি স্কোয়ার সমান সমান টি এম এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। দেখো আর আর ক্যান্সেল আউট হয়ে যায়, সরি আর কি বলি, স্মল এম আর স্মল এম ক্যান্সেল আউট হয়ে যায়। স্মল এম ক্যান্সেল আউট হওয়ার পরে আমরা যে ফর্মুলাটা পাই সেটা হচ্ছে, একে যদি তোমরা সাজাই লিখো তাহলে দেখো ভি এর ভ্যালু আসবে, ভি এর ভ্যালু আসবে রুট ওভার 2gm ডিভাইডেড বাই, এটাই হচ্ছে আমাদের ফর্মুলা, এটাই হচ্ছে আমাদের মুক্তিবেগের ফর্মুলা। ওকে, এতটুকু পর্যন্ত ক্লিয়ার? দেখো এই লাইনটাকে তোমরা বুঝতে পারো কিনা, এই লাইনটাকে আরেকভাবে তোমরা ভাবতে পারো। হাফ এম ভি স্কোয়ার সমান সমান যে আমরা জিএম বাই আর স্কোয়ার লিখছি, এটার মানে তুমি এইভাবে ভাবতে পারো যে এই যে জি এম এম বাই আর স্কোয়ার, এই যে পটেনশিয়াল এনার্জিটা আছে, এই এনার্জিটাকে ওভারকাম করার জন্য আমার হাফ এম ভি স্কোয়ার শক্তি ওকে দিতে হচ্ছে।
তোমরা এই লাইন থেকে শুরু না করে এখান থেকেও এটাকে ইমাজিন করতে পারো। বাট এটা হচ্ছে একদম পুরো ইউনিভার্সাল মেথড। তুমি এ সমান ইবি ধরবা, শুধু এ সমান ইবি না, যেকোনো প্রসেসের জন্য তুমি যেভাবে ধরবা দেন অ্যান্সার চলে আসবে। তো আমরা কিন্তু এটা বের করে ফেললাম। তো চলো আমরা ভ্যালুগুলো একটু বসাই দেখি কি আসে। আমরা যদি ভ্যালুগুলা বসাই তাহলে দেখো VE সমান সমান রুট ওভার 2 ইন্টু 6.673 ইন্টু 10 ইনভার্স 11 অ্যান্ড পৃথিবীর ম্যাস আমরা জানি 6 ইন্টু 10 পাওয়ার 24 ডিভাইডেড বাই আর স্কোয়ার। তো 6400 ইন্টু 10 পাওয়ার 3 হোল স্কোয়ার। এটা ক্যালকুলেট করে দেখবা, এটা আসবে অলমোস্ট 11.2 কিলোমিটার পার সেকেন্ড। তো তুমি যদি কোনো একটা অবজেক্টকে 11.2 কিলোমিটার পার সেকেন্ডে থ্রো করো, ওই অবজেক্টটা কিন্তু পৃথিবীর বাইরে চলে আসবে, পৃথিবীতে আর কখনো ফেরত আসবে না, পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরে চলে যাবে। বুঝতে পারছি আমরা এই পর্যন্ত? এতটুকু যদি বুঝে থাকি দেখো আমরা স্লাইডে চলে যাই। সো ভূপৃষ্ঠে আমরা কিন্তু পৃথিবীর যে মুক্তিবেগ ভূপৃষ্ঠের জন্য যেটা, সেটা আমরা বের করে ফেলছি। VE সমান সমান রুট ওভার 2gm ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখন আরেকটা জিনিস আমরা করব, দেখো সরি, এই যে এই ফর্মুলার আরেকটা ফর্ম আমরা বের করব। কিভাবে বের করব? আমরা কিন্তু জানি এই ফর্মুলাটা আমরা পড়ে আসছি না, দেখো তো এখানে দেখাই। দেখো আমরা কিন্তু পড়ে আসছি জি ইকুয়ালস হচ্ছে আমার জিএম বাই আর স্কোয়ার। এখান থেকে আমি কি লিখতে পারি? জিএম সমান সমান হইতেছে আমার জি আর স্কোয়ার। এতটুকু যদি আমরা লিখি, আমরা কিন্তু চাইলে এটা ইউজ করে আগেরটাকে রিপ্লেস করে দিতে পারি। জিএম এর ভ্যালু যদি আমরা জি আর স্কোয়ার বসাই তাহলে কি আসে দেখো তো? তাহলে কিন্তু আমরা লিখতে পারি পিই সমান সমান রুট ওভার 2 জিএম এর জায়গায় বসাবো জি আর স্কোয়ার, আর জি আর স্কোয়ার আর কাটাকাটি চলে যাবে, তাহলে থাকতেছে রুট ওভার 2 জি আর। এটাও কিন্তু আমাদের আরেকটা ফর্মুলা, এটাও কিন্তু আমাদের কাজে লাগবে। ওকে, তো আমরা দুইটা ফর্মুলা পাইলাম ভূপৃষ্ঠের জন্য। তো আমরা বসাই দিই, এটা সমান সমান আবার লিখতে পারি আমরা ইকুয়ালস টু রুট ওভার 2 জি আর। ওকে, এবার আমাদের টার্গেট হচ্ছে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায়, তো ভূপৃষ্ঠ থেকে এইচ পরিমাণ উচ্চতায় গেলে মুক্তিবেগ কিরকম চেঞ্জ হয় সেটা বের করা। কেন চেঞ্জ হবে? একদম সিম্পল, এখানে আমরা দেখাই চলো। এটা হচ্ছে আমাদের পৃথিবী, অ্যান্ড পৃথিবী থেকে এইচ পরিমাণ উচ্চতায়, সো ধরো এটা হচ্ছে আমার এইচ পরিমাণ উচ্চতা, এখানে আমার অবজেক্টটা আছে, এটার নাম আমরা দিলাম এ পয়েন্ট। আর পৃথিবীর যে ব্যাসার্ধ সেটা আগের মতোই, পৃথিবীর ব্যাসার্ধ আর, আর এটা যেহেতু এইচ পরিমাণ উচ্চতায় আছে সো এটা হইতেছে আমার এইচ। এবার সেম একইভাবে আমরা এই অবজেক্টটাকে থ্রো করব, এই অবজেক্টটাকে আমরা থ্রো করব। চলো অবজেক্টটাকে আমরা থ্রো করি। অবজেক্টকে ধরো আমরা নিক্ষেপ করছি ভিই পরিমাণ ভেলোসিটিতে, অ্যান্ড থ্রো করার পরে অবজেক্টটা আমার একদম ইনফিনিটিতে পৌঁছাই গেছে। এটা হচ্ছে আমার বি পয়েন্ট। সেম আগের মতো কাজ, বি পয়েন্টে ভেলোসিটি কত? 0, ভিবি সমান সমান 0। তো এখন আমরা সেম আগের মতো করে লিখব, চলো আমরা করে ফেলি। আমরা লিখতে পারি ইএ ইকুয়ালস ইবি, আবার এখান থেকে আমরা লিখতে পারি ইকেএ প্লাস ইপিএ
সমান সমান ইকেবি প্লাস ইপিবি। ইকে মানে হচ্ছে হাফ এমভি স্কোয়ার, ভিই দিয়ে ডিনোট করতেছি, সো ভিই মাইনাস জিএমএম ডিভাইডেড বাই, এবার দেখো এইচ পরিমাণ উচ্চতায় পটেনশিয়াল এনার্জি কত, জিএমএম বাই আর না কিন্তু আর, আর প্লাস এইচ, আমার আর প্লাস এইচ। আচ্ছা আমরা একটা জিনিস ভুল করছি, তাও এই জন্য আর স্কোয়ার দেখলাম। আচ্ছা আচ্ছা সরি, খেয়াল করি নাই। স্কোয়ার নেই, স্কোয়ারটা কোথা থেকে চলে আসছে। ঠিক আছে, ওকে যারা যারা উঠাতে ভুল করছে একটু ঠিক করে নিও, এখানে একটা স্কোয়ার চলে আসছে, এখানে স্কোয়ারটা থেকে চলে আসছে। ওকে, তো এতটুকু লিখলাম। এবার বি পয়েন্টে, সো এটা হচ্ছে বি পয়েন্ট, বি পয়েন্ট তো মহাকর্ষীয় ক্ষেত্রের বাহিরে, এখানে কোনো আকর্ষণ বিকর্ষণ নাই, তো এখানে যেহেতু কোনো আকর্ষণ বিকর্ষণ নাই এটাও জিরো, আর এখানে কোনো ভ্যালোসিটিও থাকবে না, সেটাও জিরো। এটা সমান সমান আমরা লিখতে পারি ইকুয়ালস টু জিরো। এখান থেকে দেখো আমরা যদি একটু ই এর ভ্যালুটা বের করি, ভি এর ভ্যালুটা আসবে রুট ওভার 2gm ডিভাইডেড বাই আর প্লাস এইচ। এটা কিন্তু আমাদের ফর্মুলা। এটা হচ্ছে কিসের জন্য, এটা হচ্ছে আমার যখন আমি একটা সার্টেন হাইটে থাকবো তখন আমার ফর্মুলা হচ্ছে এটা 2gm বাই আর প্লাস এইচ। এটাকেও আমরা কিন্তু এইভাবে এক্সপ্রেস করতে পারি। কিভাবে এক্সপ্রেস করতে পারি, এই যে এ পয়েন্টটা, এ পয়েন্টটাতে আমার জি অফ এইচ সমান সমান আমি লিখতে পারি জিএম ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। এখান থেকে আমি লিখতে পারি জিএম ইকুয়ালস টু জিএইচ ইন্টু আর প্লাস এইচ হোল স্কোয়ার। এই যে পার্টটা, এটা যদি আমরা বসাই দেই আগের মতো করে, তাহলে আমরা পাই রুট ওভার 2gh ইন্টু আর প্লাস। ওকে, আশা করি এই ডেরিভেশনটাও তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা দুইটা কেসের জন্য শিখলাম। পৃথিবী পৃষ্ঠের জন্য মুক্তিবেগের ফর্মুলা এটা, পৃথিবী পৃষ্ঠ থেকে একটা সার্টেন হাইটে থাকলে আমার মুক্তিবেগের ফর্মুলা নিচেরটা। ওকে, এখন এখানে অনেকে একটা কনফিউশন ক্রিয়েট করে, অনেকে এই ভুলটা করে, সেটা হচ্ছে দেখো এখানে কিন্তু আমি স্পেসিফিক্যালি লিখে দিছি জিএইচ, তুমি এখানে 9.8 বসালে কিন্তু হবে না, এখানে তোমাকে যেই হাইটটা দেওয়া থাকবে ওই হাইটের জন্য তোমার জিএইচ কত বা গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন বা অভিকর্ষ ত্বরণ কত, ওই হাইটের জন্য বের করতে হবে, ওইটা বসানো লাগবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ওকে, এতটুকু যদি আমরা করি, আমরা হচ্ছে একটু ম্যাথ দেখি, চলো। আচ্ছা, ম্যাথ দেখার আগে আমরা এই পার্টটা একটু দেখে আসি, এটা আমরা সিমুলেশনে দেখব। চলো আমরা দেখি। ওকে, ওয়েট করতে হবে আমাদেরকে। একটু লোডিং হোক, এটা আমরা একটু সিমুলেশনটা দেখব, কিভাবে আমাদের স্কেপ ভেলোসিটি বা মুক্তিবেগ কাজ করে, এটা দেখলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে লোক আছে, লোকটা ধরো সুপার হিউম্যান, হাতে একটা বেসবল আছে। তো আমরা ফার্স্টে বেসবলটাকে 1 কিলোমিটার পার সেকেন্ডে থ্রো করব। ওকে, তো 1 কিলোমিটার পার সেকেন্ডে চলো, তো থ্রো করলাম, এটা জাস্ট পৃথিবী পৃষ্ঠে পড়ে গেছে, সিম্পল জিনিস, জাস্ট থ্রো করছি, পৃথিবী পৃষ্ঠে পড়ে গেছে। আমরা স্পিড আর একটু বাড়াই দিই। ওকে, সো আমরা এবার 1 এর জায়গায়
3 কিলোমিটার দিয়ে দিলাম। 3 কিলোমিটার যখন থ্রো করলাম, এটা আরেকটু সামনের দিকে গেছে, রাইট? একটু সামনের দিকে আগাইছে। আরেকটু স্পিড বাড়াই দিই চলো। এবার আমরা 5 কিলোমিটারে থ্রো করব। 5 কিলোমিটার থ্রো করলে কি হয় দেখো? এবার আরেকটু সামনে গিয়ে পড়ছে। না আরো দূরে যাচ্ছে আস্তে, আস্তে। তো এবার আমরা একদম আরেকটু বাড়ায় একদম 7 কিলোমিটারে চলে যাই চলো। ওকে? 7 কিলোমিটারে চলে গেলাম। এবার দেখো কি হচ্ছে? অবজেক্টটা দেখো ঘোরা শুরু করছে। অবজেক্টটা ঘোরা শুরু করছে and ওর এখানে লেগে ও মরে গেছে। বাট জিনিসটা খেয়াল করছো? ওকে যখন আমি 7 কিলোমিটারে থ্রো করলাম, ও কিন্তু আর পৃথিবীতে ফিরে আসে নাই। ও কিন্তু পৃথিবীর চারপাশে ঘোরা শুরু করে দিছে। দেখো মোটামুটি একটা সার্কুলার পাথে ঘুরছে। ওকে? আমরা জানি মুক্তিবেগ হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। বাট আমি তার থেকে কমে যখন 7 কিলোমিটার পার সেকেন্ডেই থ্রো করে দিলাম, ও কিন্তু আর পৃথিবীতে ফিরে আসেনি। ও কিন্তু পৃথিবীর চারপাশে ঘোরা শুরু করে দিছে। এটা আমরা মাথায় রাখবো। চলো আরো বাড়ায় দিই, আমরা এটাকে 8 কিলোমিটার নিয়ে যাই। এবার দেখো, এবার ও ঘোরা শুরু করছে। বলটা ঘুরতেছে। এটা একটু জুম আউট করি তাহলে দেখো। এবার ওর পাথটা কিরকম? অনেকটা কিন্তু উপবৃত্তের মতো। দেখছো? অনেকটা উপবৃত্তের মতো ঘুরে আসছে। তো আমার এবার ভেলোসিটি কত ছিল? 8। একটু প্রথম থেকে একটু রিক্যাপ করো তো। ফার্স্টের দিকে আমি যখন কম ভেলোসিটি থ্রো করতেছিলাম, ও একটু সার্কুলার ভাবে পৃথিবীর মাঝে ফিরে আসতেছিল। তারপর একটা সার্টেন স্টেজে গিয়ে 7 পর্যন্ত যখন গেলাম, তখন ও সার্কুলার পাথে ঘোরা শুরু করছে। বাট তার থেকেও যখন আমি বাড়াই দিছি, তখন দেখো উপবৃত্তাকার পথে ঘুরতেছে। খেয়াল করছো এটা? ওকে। চলো আমরা আরো বাড়াই দিই। এবার আমরা এটাকে পৃথিবীর মুক্তিবেগের কাছাকাছি নিয়ে যাই, 10 কিলোমিটারে থ্রো করি। তো দেখো ঘুরতেছে মোটামুটি, ঘুরে আবার চলে আসবে আরকি। এখন পার্টটা বড় হয়ে গেছে, কজ আমি ভেলোসিটি অনেক বাড়াই দিছি। এবার চলো, এটা ফিরে আসা পর্যন্ত ওয়েট করার দরকার নেই। আমরা এটাকে পৃথিবীর মুক্তিবেগের সমান বেগে করব। এবার এই অবজেক্টটা আর কিন্তু ফেরত আসবে না। এই যে যাওয়া শুরু করছে একদম, দেখো এক সোজা ও একদম ইনফিনিটিতে চলে গেছে। কজ এটাই তো ছিল আমার ফর্মুলাটা, পৃথিবীর মুক্তিবেগের সমান বেগে থ্রো করলে ও একদম পৃথিবীর বাহিরে চলে যায়। এই যে একদম পৃথিবীর মুক্তিবেগের সমান বেগে যদি একদম সমান বেগে যদি থ্রো করি, ও কিন্তু একদম পৃথিবীর বাহিরে পৌঁছায় যাবে। এবার আসি, পৃথিবীর মুক্তিবেগের থেকে বেশি পরিমাণ ভেলোসিটিতে যদি থ্রো করি তাহলে কি হয়? দেখো এবারও একদম ওর মতো একদম পৃথিবীর বাহিরে চলে গেছে। তো আমরা এখানে কয়েকটা কেস দেখলাম। এই কেসগুলোকে আমরা এবার ম্যাথমেটিক্যালি বোঝার ট্রাই করব। চলো আমরা এবার বোর্ডে চলে যাই। ওকে। আমরা একদম ফার্স্ট কেসে আমরা যখন ওকে থ্রো করছিলাম, ওই ভেলোসিটিটা আমার ছিল ভিই, যে সরি, ধরো আমি ভি ভেলোসিটিতে থ্রো করছি, ওকে? আর মুক্তিবেগ হচ্ছে ভিই। তো ফার্স্ট কেসের দিকে যখন অবজেক্টটা আমার পৃথিবীর মাঝেই ফিরে আসতেছিল, তখন এই ভেলোসিটিটা আমার ছিল মুক্তিবেগের 1/√2 গুণের থেকে কম। যদি এমন বেগে থ্রো করি তাহলে এটা হচ্ছে ফার্স্ট কেস। সো এই কেসে কি হয়েছিল? এই কেসে কিন্তু অবজেক্টটা আবার আমার পৃথিবীতে ফিরে আসছিল। তো এই কেসে কি হয়েছিল? ফিরে আসছিল পৃথিবীতে, ফিরে আসে। আর এই ও যেই ট্র্যাজেক্টরি বা ও যেই শেপটা ক্রিয়েট করে এটাকে বলা হয় সাব অরবিটাল। সাব অরবিটাল হচ্ছে উপবৃত্তকে যদি আমি কেটে ফেলি মাঝখানে, তাহলে যে শেপটা পাওয়া যায়, মানে কমপ্লিট উপবৃত্ত না, লাইক ধরো এটা একটা উপবৃত্ত। এটা আমি কেটে এতটুকু পার্ট নিলাম। আমি এখান থেকে থ্রো করছিলাম, অবজেক্টটা ঘুরে, ঘুরে এখানে পৃথিবীতে এসে হিট করছে। এই যে এতটুকু পার্ট আমরা নিচ্ছি এটাকে ইউজুয়ালি সাব অরবিটাল বলা হয়। ওকে? তো ফার্স্ট কেসটা আমরা বুঝলাম। ওকে? এবার আসি সেকেন্ড কেসটাতে।
সেকেন্ড কেসটাতে কি হয়েছিল দেখো। সেকেন্ড কেসটাতে আমরা যখন 7 এর কাছাকাছি একটা ভ্যালুতে থ্রো করছিলাম, তখন ওই ভ্যালুটা আমার VE/√2 এর সমান হয়ে গেছিল। অ্যান্ড সমান হয়ে যাওয়ার টাইমে ও কি হয়েছিল মনে আছে একদম? পৃথিবীতে কিন্তু ফিরে আসে নাই। পৃথিবীতে কিন্তু ফিরে আসে নাই। কি করছিল? পৃথিবীকে প্রদক্ষিণ করা শুরু করছিল। পৃথিবীকে প্রদক্ষিণ করে। প্রদক্ষিণ করে। এই টাইমে ওর শেপটা কি ছিল মনে আছে? ওর শেপটা কিন্তু বৃত্তাকার ছিল বা সার্কুলার ছিল। এই টাইমে ওর শেপটা ছিল সার্কুলার। এবার আসি তার পরের কেস। ওকে। এবার আমরা আসি থার্ড কেসটায়। থার্ড কেসটায় আমরা ওকে যে ভেলোসিটিতে থ্রো করছিলাম, এই ভেলোসিটিটা ছিল আমার v/√2 এর থেকে বড়। এটা ছিল আমার v/√2 এর থেকে বড়। কিন্তু এস্কেপ ভেলোসিটি থেকে আবার ছোট। তো v/√2 থেকে বড় বাট এস্কেপ ভেলোসিটি থেকে ছোট। এই টাইমে কি হয়েছিল? এই টাইমেও কিন্তু ও পৃথিবীতে ফিরে আসে নাই। পৃথিবীকে প্রদক্ষিণ করা শুরু করছিল ও। বাট ওর শেপটা কি সার্কুলার ছিল? শেপটা কিন্তু সার্কুলার ছিল না। শেপটা ছিল উপবৃত্তাকার বা ইলিপ্টিক্যাল। উপবৃত্তের ইংলিশ হচ্ছে ইলিপ্টিক্যাল। ওকে? তো ৩ টা কেস আমরা দেখলাম। তো এতটুকু পর্যন্ত যখন আমরা যা করছি মোটামুটি বুঝছি। তারপর আমরা একদম এস্কেপ ভেলোসিটির সমান ভেলোসিটিতে ওকে থ্রো করছিলাম। সো এস্কেপ ভেলোসিটির একদম সমান ভেলোসিটিতে যখন আমি থ্রো করছিলাম, আমার ভেলোসিটি যখন এস্কেপ ভেলোসিটির সমান হয়ে গেছিল, তখন তখন ও পৃথিবীতে ফিরে আসে নাই। তখন ও পৃথিবীকে প্রদক্ষিণ করা শুরু করছে। সরি, তখন আর কিন্তু প্রদক্ষিণ করে নাই। ভুল বলছি। সো ওকে যখন আমি এস্কেপ ভেলোসিটির সমান ভেলোসিটি থ্রো করছি, তখন কিন্তু ও পৃথিবীকে আর প্রদক্ষিণ করে নাই। ও কি করছে? মহাকর্ষীয় ক্ষেত্রের বাহিরে চলে গেছে। ক্ষেত্রের বাহিরে। মহাকর্ষীয় ক্ষেত্রের বাহিরে চলে গেছে। অ্যান্ড এই টাইমে ওর যে শেপটা ছিল, শেপটা ছিল পরাবৃত্তাকার বা প্যারাবোলিক। এটা তোমরা ফিগারটা দেখে অ্যাকচুয়ালি বোঝা যায় নাই। বাট এটা শেপটা অ্যাকচুয়ালি প্যারাবোলিক হয়। ওকে? এবার সেই লাস্ট কেসে। লাস্ট কেসটা ছিল আমার যখন আমি ওকে এস্কেপ ভেলোসিটির থেকে বেশি ভেলোসিটিতে থ্রো করছি, তখন কি হইছে মনে আছে? তখনও কিন্তু ও পৃথিবীতে ফিরে আসে নাই। পৃথিবীকে প্রদক্ষিণও করে নাই। কি করছে? একদম মহাকর্ষীয় ক্ষেত্রের বাহিরে পৌঁছায় গেছে। অ্যান্ড এই টাইমে ও যে শেপটা ক্রিয়েট করে, ওই শেপটা হচ্ছে আমার অধিবৃত্তাকার বা হাইপারবোলিক। এই ৪ টা কিন্তু আমাদেরকে মেমোরাইজ করে ফেলতে হবে। একটু সামারাইজ করি দেখো। আমরা যখন মুক্তিবেগের 1/√2 এর কম বেগে থ্রো করি, সে পৃথিবীতে ফিরে আসে অ্যান্ড ওর যে কক্ষপথটা হয়, ওর যে ট্র্যাজেক্টরিটা হয়, সেটা হয় সাবঅরবিটাল। সাবঅরবিটাল মানে কি? উপবৃত্তের কাটা অংশটাই। তারপর আমরা যখন ওকে v/√2 তে থ্রো করি একদম এক্সাক্ট, দেন এটা পৃথিবীতে আর ফিরে আসে না, বাট পৃথিবীকে প্রদক্ষিণ করা শুরু করে। এই ২ কেসে পৃথিবীকে প্রদক্ষিণ করা শুরু করে। এই ২ কেসে পৃথিবীতে ফিরে আসে না, একদম মহাকর্ষীয় ক্ষেত্রের বাহিরে চলে যায়। আর একমাত্র এই কেসটাতে পৃথিবীতে ফিরে আসে। ওকে? মোটামুটি ক্লিয়ার। অ্যান্ড কারো যদি মনে হয় এই যে শেপগুলো কোত্থেকে আসছে, তোমরা হচ্ছে ডিটেইলসে দেখতে পারো। এটার জন্য তোমাদেরকে আ ভেলোসিটির সাথে যে ট্র্যাজেক্টরির সম্পর্কটা সেটা শিখতে হবে। অ্যান্ড এটার সাথে আমি একটু ক্লু দিয়ে দেই। এটার সাথে হচ্ছে আ এক্সেন্ট্রিসিটি যেটা তোমরা হচ্ছে কনিক্সে পড়ছো বা উপকেন্দ্রিকতা। উপকেন্দ্রিকতা এটার সম্পর্ক আছে।
তো কারো যদি একটু ডিপলি জানার ইচ্ছা থাকে তোমরা হচ্ছে টপিকটা সার্চ কইরো অ্যান্ড বুঝতে পারবা মোটামুটি। বাট এটা আমাদের লেভেলে নাই। তো আমরা এটা হচ্ছে স্কিপ করে যাচ্ছি। তো এই চার্টটা আমরা মেমোরাইজ করে ফেলবো। এবার হচ্ছে আমরা একটু প্র্যাকটিসে চলে যাই চলো। তো ফার্স্টেই আমরা একটা ম্যাথ দেখতে পারতেছি। এখানেও কি বলছে দেখি, নেপচুন গ্রহের ভর। তো নেপচুনের ভর দেওয়া আছে। নেপচুন গ্রহের ভর হচ্ছে আমার 1.9 × 10^27 কেজি। এছাড়াও হচ্ছে ব্যাসার্ধ দেওয়া আছে। আমাকে বলছে এই গ্রহে মুক্তিবেগ নির্ণয় করো। আমরা এখানে কি দেওয়া আছে? m এর ভ্যালু দেওয়া আছে। আবার হচ্ছে r এর ভ্যালু দেওয়া আছে। আমরা কোন ফর্মুলা ইউজ করব? v = √2gm / r ইউজ করলে কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাব। জাস্ট ওয়ান লাইনের ম্যাথ, ফর্মুলা ইউজ করলে এগুলো এমসিকিউতে আসে। এবার আসি সেকেন্ড কেসটায়। এখানে কি বলছে? মঙ্গলের ব্যাসার্ধ। ওকে, সো ব্যাসার্ধ দেওয়া আছে। তারপর হচ্ছে আমাকে বলছে এই পৃষ্ঠে মধ্যাকর্ষণজনিত ত্বরণ হচ্ছে এত। সো আমার এখানে কিসের ভ্যালু দেওয়া আছে দেখো? ব্যাসার্ধ r দেওয়া আছে আর হচ্ছে আমার g এর ভ্যালু দেওয়া আছে। আমাকে বলছে এর পৃষ্ঠ থেকে একটি বস্তুর মুক্তিবেগ নির্ণয় করো। সো এখানে g আর r আছে আমার কোন ফর্মুলাতে? v = √2gr। এটা ইউজ করলে কিন্তু আমার অ্যান্সার আমি পেয়ে যাব। এবার আসি নেক্সট ম্যাথে চলো। এবার আমাকে বলছে যে পৃথিবী পৃষ্ঠ থেকে 2500 কিলোমিটার উচ্চতায় একটা উল্কাপিণ্ডের মুক্তিবেগ কত হবে? তো এটা হচ্ছে আমার উচ্চতার জন্য যে মুক্তিবেগ সেটা। তো এখানে কি ভ্যালু দেওয়া আছে আমরা চলো মার্কিং করে ফেলি। পৃথিবীর উচ্চতা দেওয়া আছে, পৃথিবীর ব্যাসার্ধ r দেওয়া আছে, আবার পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ g দেওয়া আছে। তো আমার এখানে h এর ভ্যালু দেওয়া, r এর ভ্যালু দেওয়া, g এর ভ্যালু দেওয়া। এখন দেখো এই ম্যাথটা দেখে তোমাদের অনেকের মনে হইতে পারে যে এখানে যেহেতু g আর r এর আর h এর ভ্যালু দেওয়া আছে আমরা এই ফর্মুলাটা ইউজ করে ফেলি। ফর্মুলাটা এই যে v √2gh r+। অনেকেই এই কাজটা করবে, কিন্তু ভুলটা করবে কোথায়? gh এর জায়গায় 9.8 বসাই দিবে। কিন্তু আমি কিন্তু বলছিলাম যে এই gh-টা হচ্ছে আমার এই সার্টেন হাইটের জন্য আমার যে অভিকর্ষ ত্বরণ সেটা। বাট 9.8 তো আমার পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ। সো আমি কিন্তু 9.8 বসাইতে পারবো না। আমাকে তাহলে কি করা লাগবে? gh-টা বের করা লাগবে। gh-টা কিভাবে বের করব? তোমাদের কিন্তু মনে থাকার কথা, আমরা ফর্মুলা পড়ছিলাম। gh ছিল g * r² / r+h²। এটা যদি আমরা এখানে বসাই দিই দেখি কি আসে চলো। r² / r+h²। এখানে আছে আরেকটা r+। তো এটা সমান আমরা লিখতে পারি √2g * r² r+। সো এবার আমি সবগুলোর ভ্যালু জানি। এই g এর ভ্যালু জানি 9.8, r এর ভ্যালু দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ, h এর ভ্যালু দেওয়া আছে 2500 কিলোমিটার। তো এখানে আমার ভ্যালুগুলো বসাই দিলেই কিন্তু অ্যান্সার চলে আসবে। সেটা পারবো আমরা। এখানে জাস্ট ক্যাচ পয়েন্টটা কি ছিল এই ম্যাথের? আমার gh লাগতো বাট দেওয়া আছে g এর ভ্যালু। আমরা g এর ভ্যালু ইউজ করে gh এর ভ্যালু ইউজ করতে পারি, অথবা এই সম্পূর্ণটা এখানে বসে কাটাকাটি করে পরে হচ্ছে ভ্যালু বসাই দিলেও অ্যান্সার চলে আসবে। ওকে, ক্লিয়ার? চলো আমরা তাহলে পরের ম্যাথে চলে যাই। ওকে, এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট। মোটামুটি হচ্ছে মুক্তিবেগ থেকে যদি ম্যাথ একটু কঠিন করতে চাই স্কুল, কলেজ বা বোর্ড এক্সামে, দেন এই ম্যাথটা অনেক কমন আসে। চলো এই ম্যাথটা আমরা বোঝার ট্রাই করি। এখানে আমাকে বলছে যে একটা বস্তুর ব্যাসার্ধ এবং ভর যথাক্রমে 3.2 × 10⁶ মিটার আর হচ্ছে 4 × 10⁻24 কেজি। চলো আমরা ফিগার ড্র করি। আমরা ফিজিক্স সলভ করতে গেলে আগে ফিগার ড্র করব। এটার ভর ক্যাপিটাল M দিলাম। ভর হচ্ছে আমার 4 × 10⁻24 কেজি। আর ব্যাসার্ধ দিয়ে দিছে ব্যাসার্ধ
ব্যাসার্ধ হইতেছে আমার 3.2 ইন্টু 10 পাওয়ার 6 মিটার। ওকে, এতটুকু দেওয়া। মহাকর্ষীয় ধ্রুবক এটা আমরা অলরেডি জানি। তারপর এই বস্তু একটা ধূমকেতুর আঘাতে সমান 8টা অংশে বিভক্ত হয়। তো এই যে বড় একটা অবজেক্ট ছিল, এই অবজেক্টটা কি হইছে? ভেঙে গেছে। এই অবজেক্টটা ভেঙে গিয়ে আমার 8টা অবজেক্টে ক্রিয়েট হইছে। এই অবজেক্টটা ভেঙে গিয়ে আমার 8টা অবজেক্ট 2, 3, ওকে। তো 8টা অবজেক্টে ক্রিয়েট হইছে। এবার আমাকে কি বলছে দেখি। ফার্স্ট কোয়েশ্চেন, এর পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ নির্ণয় করো। তো ফার্স্ট কোয়েশ্চেনটা একদম সিম্পল। আমরা হচ্ছে এখানে দেখাই দিই। অভিকর্ষজ ত্বরণ বের করতে বলছে পৃষ্ঠে। জি সমান সমান আমরা জানি gm ডিভাইডেড বাই r স্কয়ার। এখানে আমার m এর ভ্যালু দেওয়া, r এর ভ্যালু দেওয়া। সো ফার্স্ট কোয়েশ্চেন একদম পানি ভাত, আমরা পারবো। এবার আসি সেকেন্ড কোয়েশ্চেনটায়। সেকেন্ড কোয়েশ্চেনটা আমরা করব। সেকেন্ড কোয়েশ্চেনটার জন্য দেখো আমাকে বলছে যে নতুন যে প্রত্যেকটা অংশ হইছে, এই যে 8টা অংশ দেখতেছো, প্রত্যেকটার যে মুক্তিবেগ এটা কি আগেরটার 1/8 হবে কিনা, যেহেতু 8 ভাগে ভেঙে গেছে মুক্তিবেগটাও কি 8 ভাগে ভাগ হয়ে যাবে কিনা সেটা বের করতে। বেসিক্যালি এই যে ছোট ছোট বস্তুগুলা, এইগুলার জন্য আমার মুক্তিবেগ বের করা লাগবে। বুঝতে পারছি? ওকে, তো চলো মুক্তিবেগ বের করার জন্য আমরা কাজ শুরু করে দিই। আমাদের মুক্তিবেগ সমান সমান ভিই। ভিই সমান সমান আমরা জানি √2g। আমরা ছোটগুলার জন্য বের করব। তো ছোট যে অংশগুলো হইছে এটার ভর আমরা দিলাম স্মল m, আর এটার যে ব্যাসার্ধটা আমরা দিব স্মল r। ওকে, ব্যাসার্ধ দিলাম স্মল r আর ভর হচ্ছে স্মল m। তো ফর্মুলাটা কি হবে? 2g স্মল m ডিভাইডেড বাই স্মল r। এতটুকু পর্যন্ত ক্লিয়ার। এখন দেখো আমি স্মল m এর ভ্যালু জানি না, স্মল r এর ভ্যালু জানি না। আমি বড় অবজেক্টের ম্যাস জানি বা বড় অবজেক্টের ভর জানি, বাট ছোটগুলার ভর তো আমি এখনো জানি না। এখন দেখো তো ছোটগুলার ভর বের করা কি খুব কঠিন কিছু? এটা বড় অবজেক্ট নিছো, সেটাকে তুমি সমান 8 ভাগে ভাগ করে ফেলছো। একটা 8 কেজি ভরের অবজেক্ট নিয়ে তুমি 8 ভাগে ভাগ করে ফেলছো, তাহলে প্রত্যেকটা ভাগের ভর কত হবে? 1 কেজি অবভিয়াসলি। তো আমি যত ভাগে ভাগ করতেছি ভরটাও তো ঠিক তত ভাগেই ভাগ হয়ে যাবে, রাইট? তো এখান থেকে কিন্তু আমি বলতে পারি যে স্মল m সমান সমান হচ্ছে ক্যাপিটাল M ডিভাইডেড বাই 8। এটা কিন্তু আমি বলতে পারি। তো এটা পাইলাম। স্মল m এর কাজ আমার কমপ্লিট। বাকি আছে কি? স্মল r। স্মল r মানে হচ্ছে যে এই যে ছোট অংশগুলা, ওদের রেডিয়াস বা ওদের ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ কিন্তু 8 ভাগে ভাগ হবে না। কেন হবে না? এখানে তুমি বড় অবজেক্টটাকে 8টা টুকরা করছো। মানে বড় অবজেক্টের যে আয়তন ছিল, সেই আয়তনটা আমার 8 ভাগে ভাগ হইছে। ব্যাসার্ধ কিন্তু 8 ভাগে ভাগ হয় নাই। সমান কি ভরটা 8 ভাগে ভাগ হইছে, আয়তনটা 8 ভাগে ভাগ হইছে। ক্লিয়ার? ওকে। তো আমি এখানে বলতে পারি এটার যে আয়তন সেটা আমি দিলাম স্মল ভি, আর এটা আমি দিলাম ক্যাপিটাল ভি। আমি এখান থেকে বলতে পারি স্মল ভি সমান সমান হচ্ছে আমার ক্যাপিটাল ভি ডিভাইডেড বাই 8। এটা আমি বলতে পারি। ওকে, এখন আমার তো ভলিউম দরকার নেই, আমার কি দরকার? আমার দরকার স্মল আর। ভলিউমের ফর্মুলাতে কিন্তু স্মল আর আছে। এটা একটা গোলক, গোলকের জন্য ফর্মুলা কি হয় ভলিউমের? মনে থাকার কথা তোমাদের, 4/3 পাই স্মল আর কিউব সমান সমান হইতেছে 4/3 পাই ক্যাপিটাল আর কিউব ডিভাইডেড বাই 8। উপরে উঠাই দিই। ওকে,
এতটুকু পর্যন্ত ক্লিয়ার সবার? ওকে। এখন দেখো, এখানে কিন্তু আমার কাটাকাটি চলে যায় 4/3 পাই, 4/3 পাই। বাকি থাকতেছে আমার, এটা যদি এখানে দেখাই, স্মল r কিউব সমান ক্যাপিটাল R কিউব ডিভাইডেড বাই 8। এটাকে কিউবিক রুট করে দাও, তাহলে আসবে আমার r ইকুয়ালস টু ক্যাপিটাল R ডিভাইডেড বাই 2। এখন দেখো, আমি স্মল m ও পেয়ে গেছি, স্মল r ও পেয়ে গেছি। জাস্ট ভ্যালুগুলা বসাই দিব, ভ্যালুগুলা বসাই দিলেই আমার অ্যান্সার চলে আসবে। ম্যাথটা দেখতে একটু, কোশ্চেনটা দেখতে একটু কঠিন লাগছে অনেকের কাছে হয়তো, বাট সলিউশন প্রসেস কিন্তু একদম সিম্পল। জাস্ট আমাদেরকে মাথায় রাখা লাগবে, একটা অবজেক্ট যখন 8 ভাগে ভাগ হয়, ওর ভরটাও 8 ভাগে ভাগ হয়ে যায়। আর ওর আয়তনটাও কি হয়? 8 ভাগে ভাগ হয়ে যায়। অনেকে ভুল করে কিন্তু এখানে ব্যাসার্ধকে 8 ভাগে ভাগ করে ফেলবে। এটা কিন্তু করা যাবে না। ব্যাসার্ধ কিন্তু 8 ভাগে ভাগ হবে না। আয়তনটা 8 ভাগে ভাগ হবে। আয়তনের সাথে ব্যাসার্ধের কিউবের সম্পর্ক। সো কিউবিক রুট অফ 8 ভাগে ভাগ হবে। দ্যাট ইজ 2। সো স্মল r সমান ক্যাপিটাল R ডিভাইডেড বাই 2। তো তোমরা ভ্যালুগুলা বসাই দিব আমরা। ভ্যালুগুলা বসাই দিয়ে আমরা আগের যে মুক্তিবেগ ছিল সেটার সাথে কম্পেয়ার করব। আগের মুক্তিবেগ কি দেওয়া আছে? দেওয়া নাই। তো আমরা এটার নাম দিলাম VE, আর এটার নাম দিলাম, ধরো আগের যে মুক্তিবেগটা সেটা হচ্ছে VE প্রাইম সমান রুট অফ R 2G ক্যাপিটাল M ডিভাইডেড বাই R। এখান থেকে যে ভ্যালুটা আমরা পাবো, সেই ভ্যালুটার সাথে আমরা এটারটা কম্পেয়ার করে দেখব 1/8 হয় কিনা। অ্যান্ড অ্যাকচুয়ালি হবে না। সো আমরা দেখব যে হবে না। তো মোটামুটি এই পর্যন্তই ছিল আজকের ম্যাথ। এটা লাস্ট ম্যাথ আই গেস আমাদের। আজকে আর কোনো ম্যাথ নাই। তো সবাইকে থ্যাংক ইউ। সবাইকে ধন্যবাদ আজকে আমাদের ক্লাসের সাথে থাকার জন্য। আশা করি তোমাদের মুক্তিবেগ নিয়ে কোনো প্রবলেম হবে না। তোমরা হচ্ছে ডেরিভেশনগুলো একটু ভালো মতো দেখবে। তাহলে হচ্ছে কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। আমরা কিন্তু এই কনসেপ্টগুলো গতকালকেও করছিলাম। অ্যান্ড এরই সাথে ম্যাথ করার মাধ্যমে আজকে আমাদের ক্লাস কমপ্লিট। এই চ্যাপ্টারের উপর আর মাত্র একটা ক্লাস করলেই আমাদের হচ্ছে চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। অ্যান্ড ওই ক্লাসটা হচ্ছে আমাদের স্যাটেলাইটের উপর, স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ যেটাকে আমরা বলি। তো দেখা হচ্ছে আগামী ক্লাসে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।